মায়ের বাড়িতে সোনামাকে দ্বিতীয়বার চিকেন স্টু খাওয়াতে যেয়ে কিছু ঘটনার জন্য শেষকাল পর্যন্ত যে আমাকে কেঁদে দিতে হবে কোনোদিনও কল্পনাও করিনি। কারণেই হয়তো বলে ঠাকুরকে কোনোদিনও অগ্রাহ্য করতে নেই, ঠাকুরকে সবসময় মেনে চলতে হয়। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 7টা মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। কালকে যেমন সোনামা আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছিল, ঠিক আজকেও তার ব্যতিক্রম নয়, কিন্তু আজকেও ঠিক আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছিল। আজকে উঠতে আরও দেরি করে দিয়েছিলাম, আজকে মিনিমাম 6টা মতো বাজবে ওই রকম টাইমে উঠেছি। কারণ কালকে সোনামা রাত্রে বেশ অনেকক্ষণ জাগিয়েছিল, মিনিমাম 11টা থেকে রাত 2টো পর্যন্ত জাগিয়েছিল। সেই কারণে সকালে ঘুম ভাঙতেই চাইছিল না। একেবারে 6টার সময়তেই মা মেয়ে উঠেছি। সোনামাকে সবার প্রথমে খাবার খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে ভালো করে ক্লিনিং করিয়ে দিয়েছিলাম। তারপরে আমিও অল্প মতো সকালের খাবারটা খেয়ে বাসি কাপড়টা চেঞ্জ করি ওইদিকে জামা কাপড়গুলো কলপাড়েতে মাখিয়ে দিয়ে এসেছি। ভাবলাম সোনামাকে নিয়ে একবার সকালবেলায় পড়তে বসি, তারপরে না হয় ওইদিকে কাচাকুচি করতে যাব। কালকের থেকে সোনা পাপা শরীরটা প্রচুর পরিমাণে খারাপ। কালকে অনেকবার বমি করেছে, আজকে সকাল থেকে আবার পটি করছে একদম পাতলা জলের মতো। সেই কারণে তো সোনা পাপা সকাল থেকে একটু কান্নাকাটি করছে। তো বেশ অনেকক্ষণে উঠেছে, তো দিদিভাই এই মুহূর্তে গেল ব্রেস্ট ফিডিং করাতে। ভাবলাম সোনামাকে একা একা এখানটায় বসে থাকবে, তো ওকে না হয় একটু বই নিয়েই বসিয়ে দিই। সকালবেলায় কিন্তু প্রত্যেক দিন বই নিয়েই বসিয়ে দিই, তবে আমার খুব একটা বসা হয় না। পাপা যখন বাড়িতে থাকতো প্রত্যেকটা দিন কিন্তু সোনামাকে সকালবেলায় বই নিয়ে বসিয়ে দিত। যাই হোক, ও ওইদিকে বই পড়ছে, একটা মতো মামা এসেছে, ওর মামার সাথেই বইটা পড়ছে। তো যাই হোক, এইদিকে আমি কাচাকুচিটা সেরে নিই, কারণ সকাল থেকে যদি দেরি হয়ে যায় তাহলে বেলাতেও দেরি হয়ে যাবে। আর সোনামা যেহেতু এখনও কথা বলতে শিখেনি, তো সেই কারণে ওর পড়ানোর এনার্জিটাও আমার খুব একটা নেই। কারণ আমি যাই বলি না কেন ও কোনো কিছুই বলবে না, শুধুমাত্র আঙুল দিয়ে দেখিয়ে দেবে। আর যে জিনিসগুলো দেখাতে শিখেছে ওগুলো কিন্তু সব কটাই শিখে গিয়েছে। তো সেই কারণে ওকে আমার নতুন করে আর শেখানোর কোনো কিছুই নেই। জানি না অন্য বাচ্চাদের মতন আমার সোনামাটা কবে কথা বলতে শিখবে আর কবে একটু পড়াশোনা শিখবে। আমার সোনামায়ের বয়সী মেয়েরা হয়তো এতদিনকে বেশ অনেক কিছু শিখে গিয়েছে, তবে আমার সোনামাটা এখনো পর্যন্ত সেরকম কোনো কিছুই শিখতে পারেনি। যাই হোক, কোনো কিছু আফসোস করে লাভ নেই, ভগবান যতটুকু দিয়েছে ততটুকুতেই সন্তুষ্ট থাকতে চাই। ভগবানের উপর আশা রাখি ভগবান যতটুকু করবে ভালোর জন্যই করবে। তো যাই হোক, ওইদিকে আমার সব কটা জিনিস ভালো করে কাচাকুচি হয়ে গিয়েছে। আর আজকে শাড়িটা একটু গরম জলে সার্পের গুঁড়ি দিয়ে মেখে রেখেছিলাম, কারণ শাড়ির একটা দাগ মোটেও ছাড়ছিল না। বাচ্চা ছেলে নিয়ে এখন বসারও কোনো ঠিক থাকে না, কখনো এখানে বসে পড়লাম কখনো ওইখানে বসে পড়লাম। সেই কারণে আজকে শাড়িটা একটু গরম জল দিয়ে সার্পের গুঁড়ি দিয়ে মেখেছিলাম। একটু টেনশনে ছিলাম যে শাড়ির দাগটা ছাড়বে নাকি, কিন্তু শাড়িটা কাচার পরে বেশ ভালো মতো ছেড়েছে জানেন তো। তো যাই হোক, এইদিকে সব কটা জিনিস ভালো করে ধুয়ে নিচ্ছি। সব কটা জিনিস কিন্তু আমি দুবার জল চেঞ্জ করে করে ধুচ্ছি, তাছাড়া সার্পের যে জলটা থাকে ওটা ভালো মতো ধোয়া যায় না। যাই হোক, এইদিকে আমার জামা কাপড় কাচাকুচি কমপ্লিট করা হয়ে গিয়েছে। ওইদিকে চলুন এবারে মিলে দিই। আজকে রোদ্দুরটাও বেশ ভালো মতো দিয়েছে। সকালে উঠে মনে ছিল যে রোদ্দুর দেবে না, তবে এই মুহূর্তে কিন্তু বেশ ভালো মতনই দিয়েছে। এই 2-3 দিন তো বেশ ভালো মতন রোদ্দুরই দিচ্ছিল না, বেশ অনেকটা বেলাতেই রোদ্দুর বেরোচ্ছিল। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম 7:30টার মতো বেজে যাবে। এই মুহূর্তেই কিন্তু আজকে বেশ ভালো মতো রোদ্দুরটা দিয়ে দিয়েছে। ঠিক আজকে দিদিভাই বেশ অনেকটা সকালেই উঠেছিল, মিনিমাম 5টা মতো বাজবে। কালকে হাসপাতালে গিয়েছিল সোনা পাপাকে নিয়ে, যেহেতু বমিটা কমছিল না, হাসপাতালে 2টো মতো ইঞ্জেকশন দিয়েছিল, তারপরে ছেড়ে দিয়েছিল। আজকে আবারও পটি করছে, যদি পটি না কমে আবারও হাসপাতাল নিয়ে যেতে হবে। এদিকে কাচাকুচি করার পরে সোনা মায়ের কাছে আর একবার মতো যেয়ে বসেছিলাম, কারণ ও একা ছিল, ও একা মোটেও থাকতে খুঁজছিল না, শুধুমাত্র আমার কাছে চলে আসার ইচ্ছা করছিল। তো যাই হোক, দিদিভাই সোনা পাপাকে ঘুম পাড়িয়ে এলো, ওইদিকে সবজি বানাচ্ছে, তো দিদিভাই সোনা মায়ের কাছে রয়েছে। এদিকে ততক্ষণকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর আজকে মা সকাল সকাল চলে গিয়েছিল মাঠ, সেই কারণে এইদিকে ঘাটাতে জালটাও দিয়ে দিচ্ছি। দুদিন আগেই তো দেখেছিলেন যে আমাদের তিল আদায় হয়েছিল, ওই তিল আদায়েরই তিলখাড়িগুলো এনেছে। এই তিলখাড়িগুলো যদি জলে ভিজে যায় তখন আর পোড়ানো যাবে না, সেই কারণে তিলখাড়িগুলো পুড়িয়ে দিচ্ছি। এখন ঘড়ির কাঁটায় ওই 8:30টার মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু আমার ভাত হয়ে গিয়েছে, ওইদিকে ভাতটা নামিয়ে দিয়েছি। এই মুহূর্তে চাপাচ্ছি ঝাল দেওয়াটা। কালকে মাঠ থেকে কটা মতো শাক এনেছিল, ওই শাকে আর আলুতে আজকে ঝাল দেওয়া করা হবে। এই শাকগুলো দিয়ে ঝাল দেওয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, সবার প্রথম তেলের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন আর লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না একটু আলুটা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব। তারপরে বাটনাটা বেটে রেখেছি, এই বাটনাটা দিয়ে দেবো। শাকটা কিন্তু এখন দেবো না, শাকটা যখন এই আলুটা একটু 50% সেদ্ধ হয়ে আসবে, যখন ফুটবে তখন শাকটা দেবো। তো যাই হোক, ওইদিকে বাটনাটা দিয়ে পরে একটু ভালো করে কষিয়ে পরে এদিকে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। সোনা পাপা যে টাইমটায় ঘুমোচ্ছিল সেই টাইমটাই কিন্তু দিদিভাই এইদিকে সবজিগুলো বনিয়ে দিয়েছিল, সেই কারণে আমি চাপাতে পারছি। তাছাড়া কিন্তু আমার আরও অসুবিধা হয়ে যেত। আর বাচ্চাদের শরীর খারাপ হলে বাচ্চারা কী পরিমাণে জ্বালাতন করে সেটা তো আপনারা ভালো করেই জানেন। আর সোনা পাপার কালকের থেকে শরীরটা খারাপ, অনেকবার বমি করেছে, আবার আজকে অনেকবার পটি করলো। মানে ছেলেটা
ঝালটা একদম পুরো নেতিয়ে গেছে যাকে বলে। তার মধ্যেও সোনা পাপাকে বসিয়ে বসিয়ে দিদিভাই যতটুকু হেল্প করা কিন্তু আমাকে করে দিচ্ছে। ওকে, এদিকে যখন রান্নাটা ফুটছিল তখন আমি শাকটা দিয়ে দিয়েছি। এই মুহূর্তে শাক আলু দুটোই বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঝালটা একটু টেস্ট করে দেখলাম যে সবকিছুই ঠিকঠাক রয়েছে। এরপরে এই মুহূর্তে ঝাল দেওয়াটা নামিয়ে দিচ্ছি। এই ঝাল দেওয়াটা একবার বানিয়ে দেখবেন, বেশ কিন্তু খেতে ভালো লাগে। ওইদিকে ঝাল দেওয়াটা নামিয়েই গিয়েছিলাম সোনামাকে ঘুম পাড়ানোর জন্য। ওইদিকে সোনামা এই মুহূর্তে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আজকে সোনামায়ের পোলিও রয়েছে, সোনা পাপারও ছিল। তবে সোনা পাপার ওই যে বললাম শরীরটা প্রচুর খারাপ, তো সেই কারণে সোনা পাপাকে আজকে আর পোলিও দেবে না। আজকে দুটো তরকারি ভাত করাই হবে, বিশেষ কিছু করব না, কারণ আজকে দিদিভাই সকালেই বলেছিল বুনু সোনা পাপার শরীরটা খারাপ, তাহলে আজকে বেশি কিছু তরকারি করবো না, দুটো মতো তরকারি করব, কারণ আমি যদি অনুষ্ঠানে না যেতে পাই তোর কিন্তু কষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আজকে দুটো মতো তরকারি দেওয়া হয়েছে। ওই যে ওইদিকে দেখলেন শাক ঝাল দেওয়া করেছি, আর এইদিকে করা হচ্ছে ঘুগনি। তবে এই ঘুগনিটা কিন্তু কেনা মটরে করা হয়নি, এটা আমাদের ঘরেই ছোট ছোট মটর ছিল, ওই মটরগুলো সেদ্ধ করে কিন্তু ঘুগনি করেছি। তো যাই হোক, এইদিকে মশলাটা কষিয়ে নিলাম, আর এইদিকে আলুটাও সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, ওই আলুটা আর কলাইটা দিয়ে দিলাম। আপনারা হয়তো কলাইটা দেখেই বুঝতে পারবেন, ওখানে যে কাবলি মটরটা কেনা যায় ওই মটরটা কিন্তু নয়, এটা হচ্ছে বাড়ির একদম দেশি মটর। এই মটরের ঘুগনিটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে। কালকে থেকে আমার আর দিদিভাইয়ের ঘুগনি খেতে ইচ্ছা করছিল, তবে মটর আনা ছিল না, আর রাত্রে না ভিজোতে দিলে তো সকালে খুব একটা বেশ ভালো সেদ্ধ হয় না। তো সেই কারণে বিশেষ করে কালকে রাত্রে আমরা ভিজিয়ে রেখেছিলাম, ঘরে মটর কলাই ছিল বলে। যাদের বাড়িতে মটর কলাই চাষ রয়েছে তারা এরকমভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে, একদম পুরো ঘুগনির মতনই লাগে। তো যাই হোক, এদিকে আমার ঘুগনিটা হয়ে গিয়েছে, এরপরে দুটো বাটিতে করে রেখে দেবো, একটা দুপুরের জন্য একটা রাত্রের জন্য। এখন ঘড়ির কাটে মিনিমাম ওই 10টা 10-15 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু আমাদের রান্না বান্না পুরোপুরি কমপ্লিট। এদিকে দিদিভাই রান্না করার পরে উনুন শালটা বাকিয়ে পরে বাসনপত্র সব কিছুই কলপাড়িতে নিয়ে চলে গিয়েছে। বেশ অনেকগুলোই বাসনপত্র ছিল, দিদিভাই ওইদিকে মেজে নিচ্ছি, আর এইদিকে আমি লাতাটা দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে দুজনে যদি কাজ করা হয় তাহলে কাজগুলো কিন্তু কষ্ট লাগে না। তবে বাচ্চার শরীর খারাপ হলে মায়েদের মন যে কি হয় সে একমাত্র মাই বোঝে। এখন ঘড়ির কাঁটা ওই 11টার মতো বাজবে। ওইদিকে সোনামা ঘুমাচ্ছিল, সোনামা ওঠার পরে আমি অল্প মতো খেয়ে পরে চলে এসেছি। আজকে বললাম না যে পোলিও রয়েছে, তো আজকে যেহেতু দিদিভাই যাবে না, তাছাড়া কিন্তু দিদিভাইয়ের সাথেই যেতাম, সোনা পাপার শরীরটা খারাপ, তো সেই কারণে মায়ের সঙ্গেই যাচ্ছি, মা আমি আর সোনামা। যা রোদ্দুর দিয়েছে, মাকে বললাম যে একটা মতো ছাতা দাও। মাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি দূর নেই, ওই যে দেখতেই পারছেন এইখান থেকে যে একটা ছোটো মতো ক্লাব রয়েছে, ওই ক্লাবটিতেই কিন্তু পোলিও দেওয়া হচ্ছে। আমরা ভেবেছিলাম যে সেন্টারে দেবে, তো দেখলাম যে না, সেন্টারে দিচ্ছে না, এই ক্লাবটিতেই দিচ্ছে। এই যে আমরা ক্লাবকে চলে এসেছি, আর এই যে দিদিমণিটা দেখছেন এই দিদিমণিটাই পোলিও খাবে। তো যাই হোক চলুন, সোনামাকে পোলিওটা খাইনি, তারপরে একেবারে দেখা হচ্ছে। এদিকে পোলিও খাওয়ানোর সঙ্গে সঙ্গে বেশ কটা ফর্ম ফিল আপও হচ্ছিল। এখন আয়ুষ্মান ভারত বলে একটা কার্ড বেরিয়েছে, যেটা স্বাস্থ্যসাথী কার্ডের পরিবর্তে করা হচ্ছে। তবে যাদের বললো অন্য রকমের রেশন কার্ড রয়েছে তাদেরই এই সব কিছু হচ্ছে। আর আমি তো ভেবেছিলাম হয়তো ভিড় থাকবে, একটুকু দেরি হয়ে যাবে, তবে দেখলাম যে না, কোনো রকম ভিড় নেই, গেলাম আর এলাম, শুধুমাত্র 1 মিনিটের ব্যাপার। আর আজকে সোনামাকে চিকেন খাওয়াবো ভাবছি, মা কিন্তু আজকে চিকেন স্টুটা রান্না করেই রেখেছে, সেই কারণে কোনো রকম তাড়াতাড়ি নেই, মা যখন রান্না করে রেখেছে আমি একটু পরে সোনামাকে খাইয়ে নেবো। আর এই যে দেখুন আমার সোনামায়ের পোলিও খাওয়ানো হয়ে গেছে, কিন্তু এদিকে ভয়েসটা দিতে বাকি ছিল, ভয়েসটা দিয়ে এসে পড়ে এইদিকে সোনামাকে খাবার খাওয়াতে বসিয়ে পড়েছি। আজকে সবজির মধ্যে সেরকম কোনো কিছুই ছিল না, শুধুমাত্র পেঁপে ছিল, মা পেঁপে দিয়েছে, আর এদিকে আলু দিয়েছে। আমি যেহেতু চিকেন স্টুটা সোনামাকে দুপুরবেলায় খাইয়ে থাকি, তো সেই কারণে তার সঙ্গে আমি অল্প পরিমাণে ভাতও দিয়ে দিই। তাছাড়া চিকেন স্টুটা একবার খেয়ে নিলে সোনামা কিন্তু আর ভাত খেতে চাইবে না, তো সেই কারণে সোনামাকে কিন্তু আর এক্সট্রা করে কোনো রকম ভাত খাওয়াই না পরে। এর আগের বারে তো চিকেন স্টুটা বেশ তৃপ্তি সহকারে খেয়েছিল, আপনারা তো সকলেই দেখেছিলেন। তবে এবারে যে ওর কি হয়েছে আমি বুঝতেও পারছি না, মোটেও চিকেনটা খাচ্ছে না, এক ফোঁটা চিকেনটা খায়নি। তো এটা ভেবেই তো আমার শেষ মুহূর্তে কান্না পেয়ে গিয়েছিল, যে আমার মেয়েটা ডিমও খায় না, মাংসও খাবে না, তাহলে ওর শরীরটা লাগবে কি করে। যাই হোক, আর ভেবেচিন্তে কী হবে, বাচ্চারা না খেলে ওদেরকে তো আর জোর করে খাওয়াতে পারবো না, কারণে হয়তো বলে যে ঠাকুরকে অগ্রাহ্য করতে নেই, ঠাকুরকে সবসময় মেনে চলতে হয়। তবে আমি কিন্তু আমাদের ঠাকুরকে কোনোদিনও অগ্রাহ্য করিনি, আমি সবসময় কিন্তু মেনে চলেছি। এই জায়গায় সোনামাকে খাওয়াতে এসেছি, আমি ডুব দেবো, সোনামাকে স্নান করাবো, তারপরেই কিন্তু আমরা বাড়ি ফিরবো। তারপরে যখন সোনামা খাচ্ছে না, তখন আমার মনে হচ্ছে ঠাকুরের কিছু মহিমা নাকি কে জানে। আমাদের বাড়িতে যেহেতু চলে না, ঠাকুরই হয়তো চাইছে না যে বাচ্চারাও যেন না খাক, কারণ মুরগির ডিমও সোনামা খায় না, আর মুরগির মাংসও আর খেতে খুঁজছে না। ভাবছি সোনামাকে আর চিকেন খাওয়াবো না, এইটাই শেষ, কারণ ও যদি খেতে না চায় এত রকম করে খাওয়ানোর তো কোনো রকম মানেই হয় না। আর এইদিকে মা করেছিল আজকে ঘুগনি, মাদের আর আমাদের আজকে তরকারি সেম সেম হয়ে গিয়েছে। ঘুগনিটার সাথে অল্প পরিমাণে তেঁতুলের পাল্প, অল্প পরিমাণে বিট নুন আর একটু মতো পেঁয়াজ কুচি দিয়ে পরে খেলাম, এত সুন্দর খেতে লাগছিল, আপনারাও এরকম একবার খেয়ে দেখবেন। এখন ঘড়ির কাঁটা ওই 12:30 মতো বাজবে। ওইদিকে খাবার দাবার খেয়ে মা সোনামাকে স্নান করিয়ে দিয়েছিল, আর আমিও স্নান করিয়ে নিয়েছিলাম। ওই যে আজকে সোনামাকে চিকেন খাইয়েছি, সেই কারণে মাথায় স্নান করেছি।
তো এসে পরে সোনামা ঝোঁক নিয়েছে, ও শুবে। ওই যে পিলোগুলো রয়েছে ছোট ছোট, ওই পিলোগুলোর এতটাই পছন্দ হয়েছে, যখনই ওর মন যাবে তখনই ওই পিলোগুলো নিয়ে শুয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে আমাকেও শুতে হবে। তো ভাবলাম এখন তো ঘুম পাড়াবো না, একটু পরেই ঘুম পাড়াবো, তখন কি ওর সাথে একটু অ্যাক্টিভিটিস খেলা যাক। এই যে ব্রেন ডেভেলপমেন্টের যে কার্ডগুলো রয়েছে, ওই কার্ডগুলো দিয়ে ওকে একটু চেনাচ্ছিলাম কোনটা কি বটে না বটে। চলুন মা মেয়ে গপ্প করতে করতেই আজকে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।